This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ক্লোজ চ্যাপ্টার। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যতই বলে দিন না কেন ক্লোজ চ্যাপ্টার, তবুও শেষ হয়েও শেষ হচ্ছে না দিলীপ ঘোষের অভিমান পর্ব, অভিযোগ পর্ব। দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির পর্বের পরে দিলীপ ঘোষকে যেভাবে দলের মধ্যে কোণঠাসা করা হয়েছিল সে বিষয়ে দিলীপ ঘোষের মনের মধ্যে যে ক্ষোভ রাগ এখনো পর্যন্ত বিদ্যমান তা দিলীপ ঘোষের কথাতে আরো একবার প্রকাশ্যে এসছে। শুধু তাই নয়, এই জগন্নাথ মন্দির নিয়ে যখন বিতর্ক চলছে তারও বেশ কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের জেতা সিট মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অন্য সিটে দাঁড় করানো হয়েছিল এবং সেটার মধ্যে যে দলীয় চক্রান্তই ছিল তাও দিলীপ ঘোষ ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছেন যে কার অঙ্গুলি হেলনে কার ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হলো। বরং দিলীপ ঘোষের চাষ করা জমি খড়গপুর মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে দূরে সরানো হলো। দিলীপ ঘোষ জানিয়েছেন যে তিনি লড়তে চাননি, যখন তার সিট পছন্দ হয়নি তিনি লড়তে চাননি, তাও তাকে জোর করে লড়ানো হয় এবং তিনি কোনো রকম রাগ ঢাক না করে নিজের সভাপতিত্বের সময় বিজেপি যে 18টি লোকসভা আসনে জয়লাভ করেছিল এবং তা থেকে বিজেপির যে পদস্খলন হয়ে 12টিতে নেমে আসা সেই বিষয়েও খোঁচা মেরেছেন। স্বাভাবিকভাবেই এই খোঁচা যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তা বুঝতে রাজনৈতিক মহলের অসুবিধা হয় না। একবার দিলীপ ঘোষের সেই শুভেন্দু অধিকারীকে খোঁচা মারা বক্তব্য শুনে নেব। এইসব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য, এটা আমার বিরুদ্ধে 4 বছর ধরে চলছে, সেটা আমি বলেওছি। তো নেতৃত্ব ঠিক করেছেন কি করবেন, আমাকে যা আদেশ দেবেন সেটা আমি করব। এটা যেভাবে নির্বাচন লড়ানো হলো আমাকে, আমার মনোভূত হয়নি, আমি না বলে দিয়েছিলাম লড়বো না বলে, কিন্তু পার্টির সিদ্ধান্ত যেহেতু পার্টিতে আছে আমি মেনে নিয়েছি। আর রেজাল্ট সবাই জানেন কি হয়েছে, কেন হয়েছে। 8টা সিট আমরা হারিয়েছিলাম 18টা থেকে। তো সেই জন্য আমার যেটা মনে হলো যে পার্টির বোধহয় আমাকে প্রয়োজন নেই, আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার কাজ ছিল সংগঠন দাঁড় করানো। আমি সুব্রত চ্যাটার্জি আমরা সামনে ছিলাম, বাকি কর্মীরা লড়াই করে আমরা 40-41% ভোট এনে দিয়েছিলাম 19-তে। তো পার্টি তো দাঁড়িয়ে গেছে। আমাদের মতো যারা আরএসএস থেকে আসেন বা প্রচারক, তারা সংগঠনের জন্য আসেন, তারা বাকি যে নির্বাচন সংসদীয় কাজের মধ্যে যুক্ত হওয়ার সাধারণত হয় না। তো আমাকে সেই কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমার মনে হয়েছিল যে বোধহয় প্রয়োজন নেই। শুনলাম দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে নাম না করে কিভাবে খোঁচা মারলেন এবং স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যতই ক্লোজ চ্যাপ্টার বলে দিন না কেন, তার মনের মধ্যে শুভেন্দু সহ নব্য বিজেপি গোষ্ঠী তথা তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেই ক্ষোভ এখনো পর্যন্ত বিদ্যমান। সাংসদ থেকে প্রাক্তন সাংসদ হয়ে যাওয়া, দাপুটে নেতা থেকে ঘরে বসিয়ে দেওয়া নেতায় পরিণত হয়ে যাওয়া দিলীপ ঘোষ একেবারেই মেনে নিতে পারেননি তার অনুগামীরাই। তাই এখন অমিত শাহের ডাকে যখন দিলীপ ঘোষ পুনরায় সক্রিয় হয়েছেন, তখন আরো একবার দিলীপ ঘোষ নিজের বাক্যবান রীতিমতো কোন রকম রাগ ঢাক না করে ছেড়ে চলেছেন। আর শুভেন্দু অধিকারী অমিত শাহ চলে যাওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী যেন মুখে কুলু পেটেছেন। এদিক ওদিক কানা ঘুষো শোনা যাচ্ছে। অমিত শাহ শুভেন্দু অধিকারীকে বেশ কড়া ধমক দিয়ে গেছে। বারবার শুভেন্দু অধিকারী দিল্লির দরবারে গেছেন, অমিত শাহের কাছে বলেছেন আমার এটা চাই, আমার ওটা চাই, আমি বাংলায় তৃণমূলকে হারাবো, বিজেপিকে ক্ষমতায় আনবো, এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীর সমস্ত দাবি মেনেছেন। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করা হয়েছে, এমনকি বিজেপির রাজ্য স্তরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর সুপারিশ অনুযায়ী বিভিন্ন নেতাকে পদও দেয়া হয়েছে, কিন্তু তারপরেও শুভেন্দু অশ্বডিম্ব প্রসব করেছেন। তাই এবার আর শুভেন্দু অধিকারীকে সেভাবে পাত্তা না দিয়ে কেন শুভেন্দু অধিকারী সমস্ত ধরনের সাহায্য কেন্দ্রীয় নেতৃত্বদের কাছ থেকে পাওয়া সত্ত্বেও এরকম বিজেপি মুখ থুবড়ে বাংলায় বারবার পড়লো, সেই নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বয়ং অমিত শাহের প্রশ্নের সামনে পড়তে হয়েছে। তার উপর যোগ হয়েছে শুভেন্দু অধিকারীর অবিবেচকের মতো মন্তব্য নিয়ে অমিত শাহের প্রশ্ন। রীতিমতো শুভেন্দু অধিকারীকে শোনা যাচ্ছে অমিত শাহ মুখ বন্ধ রাখার একদম কড়া নির্দেশ দিয়ে গিয়েছেন।
কিন্তু তাই বলে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমণ করবেন আর শুভেন্দু অধিকারী চুপ থাকবেন তা তো হয় না। যদিও মুখ বন্ধ রাখার নির্দেশ হয়তো তিনি পেয়েছেন, কিন্তু তার অনুগামীরা তো আছে, তথাকথিত দাদার অনুগামীরা তো আছে। আর শুভেন্দু অধিকারী যেখানে যান নিজের অনুগামী বানিয়ে নেন। 2021-এ বিধানসভা ভোটের আগে বিজেপির মধ্যেও নিজের অনুগামীদের মধ্যে অধিকাংশ নেতাকেই বা দলবদলু পাল্টিবাসদেরকে তিনি বিধানসভা ভোটে টিকিট দিয়েছিলেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন জিতেও গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হিরণ চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের পুরনো বিধানসভা কেন্দ্র খড়গপুর, সেই খড়গপুর থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছেন। আর আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি দিলীপ ঘোষ পুনরায় সক্রিয় হওয়ার পরে খড়গপুর থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন, বলেছেন লড়তে হলে লড়বো। তিনি একবার নয় 6 মাস আগে 7 মাস আগেও তিনি একই কথা বলেছিলেন। আর হিরণ চট্টোপাধ্যায় ঠিক এই প্রসঙ্গে বলেছেন যে বিজেপি এমন একটি দল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সকলে দলের অনুশাসন মেনে চলে। আর যে বা যারা দলের সেই অনুশাসনকে না মেনে নিজেদের মতো করে বলে দিচ্ছে আমরা এই সিট থেকেই লড়বো, খড়গপুর থেকেই লড়বো, তারা দলের অনুশাসন মানছেন না, তারা দলের নির্বাচনী কমিটিকে অপমান করছেন, উপেক্ষা করছেন, ইগনোর করছেন। হিরণ চট্টোপাধ্যায় এই বক্তব্য সরাসরি দিলীপ ঘোষ সম্পর্কেই রেখেছেন। আর তারপরেই বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী নিজে মুখে হয়তো কিছু বলছে না, কিন্তু তার ঘনিষ্ঠ বিধায়ক নেতাদের নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে আরো একবার আক্রমণের রাস্তায় হাঁটছেন। দিলীপ ঘোষ সক্রিয় হতেই খড়গপুর, অন্য কোনো জায়গা না, খড়গপুর যা দিলীপ ঘোষের চাষ করা এলাকা, সেই খড়গপুরের বিধায়ককে দিয়েই দিলীপ ঘোষকে আক্রমণের পথে হাঁটালেন শুভেন্দু অধিকারী। একবার হিরণ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ সম্পর্কে কি বললেন শুনবো। হ্যালো হিরণ দা, আমি রিয়া বলছি বাংলাহান থেকে। রিয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। 26-এর ভোটের আর কয়েক মাস বাকি আছে, নতুন বছরে আমরা পড়লাম। আমার আপনার কাছে যে প্রশ্নটা থাকলো সেটা হলো, দিলীপ ঘোষ তিনি কালকে বিজেপির সল্টলেকের যে কার্যালয় রয়েছে সেখান থেকে তিনি বলেছেন যে খড়গপুর সদর তার প্রিয় জায়গা, সেখানে যদি তাকে প্রার্থী হিসেবে রাখা হয় বা পদ দেওয়া হয় বিধানসভা ভোটের আগে, তাহলে এই জায়গায় তিনি পুরো ক্ষমতা দিয়ে লড়ে আসবেন। আপনি ওই এলাকার বিধায়ক রয়েছেন, আপনার এলাকা নিয়ে একজন টানাটানি করছে, আপনার দলের একজন মানে বরিষ্ঠ একজন নেতৃত্ব, কি বলবেন আপনি? দেখুন, এই বিষয়ে তো উনি 6 মাস আগেও একই কথা বলেছেন। 6 মাস আগে থেকেও জানি না, মানে অনেকদিন থেকে উনি একই কথা বলে যাচ্ছেন। যবে থেকে লোকসভায় পরাজিত হওয়ার পর থেকে উনি বলছেন যে উনি খড়গপুর থেকে ভোটে দাঁড়াবেন এবং তা বলতে পারেন, তাতে তো ধরুন ব্যক্তি স্বাধীনতা আছে, উনি বলছেন, বলতেই পারেন। বাট আমার যেটা মনে হচ্ছে, আমাদের পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হলো ভারতীয় জনতা পার্টি। তো এখানে বাজপেয়ীজি, আদবানিজি, অমিত শাহজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তারাও, আমি যতটুকু জানি, তারাও কখনো দলের যে নির্বাচন কমিটি থাকে, যারা নির্বাচন কমিটি যারা সিদ্ধান্ত নেন যে কাকে কোথা থেকে টিকিট দেবেন, কাকে কোথা থেকে পদ্ম ফুলের সিম্বল দিয়ে তাকে ভোটে লড়াবেন, সেই নির্বাচন কমিটির বিরুদ্ধে আমার যতটুকু জানা আছে ইতিহাস, তাতে বাজপেয়ীজি, নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে অমিত শাহজি, আদবানিজি, কেউ কখনো নিজে থেকে আগে থেকে 6 মাস 1 বছর আগে থেকে বলেননি যে আমি ওই জায়গা থেকে ভোটে দাঁড়াবো। তো এটা তো একটা গণতান্ত্রিক দলের নির্বাচন কমিটির কে উপেক্ষা করা, নির্বাচন কমিটিকে সম্পূর্ণরূপে অসম্মান করা, তাহলে তো নির্বাচন কমিটি থাকার দরকারই নেই। 8-10টা ফ্লপ সিনেমার নায়ক হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন থেকেও সেভাবে রাজনৈতিক সাফল্য না পেলেও শুভেন্দু অধিকারীর পিছন পিছন বিজেপিতে যোগদান করে দিলীপ ঘোষের চাষ করা জমিতে গিয়ে পদ্মফুল ফুটিয়ে নিজেকে বিরাট বড় নেতা ভাবছেন দিলীপ ঘোষকে আক্রমণ করলে হয়তো এই বাজারে খবরে থাকা যায়। কিন্তু হিরণ চট্টোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে খড়গপুর যেই এলাকা দিলীপ ঘোষ নিজের হাতের তালুর মতো চেনে, 2021-এর বিধানসভা ভোটে যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, সেই সময় দিলীপ ঘোষ সভাপতি না থাকলে, দিলীপ ঘোষ নিজে হাতে সংগঠন না সাজালে, হিরণ চট্টোপাধ্যায় কেন ওখানে শুভেন্দু অধিকারী দাঁড়ালেও খড়গপুর থেকে জিততে পারতো না। তাই এই মুহূর্তে দিলীপ ঘোষের বাক্যবাণে জর্জরিত শুভেন্দু অধিকারী নিজে
দিলীপ ঘোষকে আক্রমণের পথে না হেঁটে হিরণ চট্টোপাধ্যায়কে যেভাবে দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলার জন্য এগিয়ে দিলেন, তাতে আগামী বিধানসভা নির্বাচনে সক্রিয় দিলীপ ঘোষ যদি থাকেন এবং অমিত শাহের নির্দেশ অনুযায়ী দিলীপ ঘোষ যদি বিজেপিতে পুরনো ফর্মে কাজ করা শুরু করেন, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে হিরণ চট্টোপাধ্যায় তো বটেই, শুভেন্দু অধিকারীর আশীর্বাদ ধন্য যে সমস্ত দলবদলু পাল্টিবাজ ধান্দাবাজ বিধায়করা এই মুহূর্তে রয়েছেন, তারা আগামী বিধানসভায় টিকিট পাবেন কিনা সেই নিয়েও সন্দেহ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন দিলীপ ঘোষ সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দু সহ শুভেন্দু ঘনিষ্ঠ যে সমস্ত ধান্দাবাজ পাল্টিবাজ বিজেপি নেতা বিধায়করা এই মুহূর্তে রয়েছেন, তাদের আগামী বিধানসভার নির্বাচনে ভবিষ্যৎ কি? এই নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।